হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প তোকে অনেক ভালোবাসি, লেখিকা মেঘা আফরোজ, পর্ব 5। কলেজ ছুটির পর রাস্তার একপাশ দিয়ে আমি আর মনিকা গল্প করতে করতে আসছিলাম। আজকের আবহাওয়াটা একটু অন্যরকম, আকাশটা মেঘলা, যে কোনো সময় ঝপঝপ করে বৃষ্টি পড়তে শুরু করবে। চারদিকে মৃদু বাতাস বইছে, ভালোই লাগছে। তাই কলেজ থেকে বেরিয়ে আজ আর রিক্সা নেইনি, দুজনে মেঘলা আবহাওয়া উপভোগ করতে করতে গল্প করছি আর সামনে এগোচ্ছি। একটা বড় গাছের নিচে কয়েকজন ছেলে বসে আড্ডা দিচ্ছে দেখে মনে হচ্ছে ছেলেগুলো বকাটে টাইপের। আমরা পাশ কেটে যেতে নিলে দুইটা ছেলে এসে সামনে দাঁড়ালো, দাঁত কেলিয়ে হেসে বলল, এই যে বেবিরা, আমাদেরকে পাশ কাটিয়ে কোথায় যাচ্ছ? এসো একটু গল্প করে যাও আমাদের সাথে। ছেলে দুটা আবারও হেসে উঠলো। আমার খুব রাগ হচ্ছে, এদের কথা শুনে তাকাচ্ছ কেমনভাবে যেন। আমি কিছু বলতে নিলে মনিকা আমার হাত ধরে নিল। আমি তাকাতেই চোখের ইশারায় বলল কিছু না বলতে। মনিকা নিজেই বলল, ভাইয়েরা আমাদেরকে যেতে দিন, আমরা কলেজ থেকে বাসায় যাচ্ছি, দেরি হচ্ছে আমাদের। ওদের মধ্যে একটা ছেলে জোরে হেসে বলল, হ্যাঁ সুইট গার্ল, টেনশন নিও না, আমরা নিজ দায়িত্বে তোমাদের বাসায় পৌঁছে দেবো। এবার চলো, আমাদের সময় দাও। কথাটা বলে ছেলেটা পাশের জনের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। আমি আর চুপ থাকতে পারলাম না, রেগেও বলে উঠলাম, এই যে ভাইয়েরা, সমস্যা কি আপনাদের? কেন পথ আটকে দাঁড়িয়েছেন? আপনাদের কি বাড়ির লোকেরা এই শিক্ষা দিয়েছে রাস্তায় মেয়েদের পথ আটকে বাজে নজরে তাকাতে? ওদের মাঝে থেকে একজন বলে উঠল, ওই আসিফ, এই মায়ের মুখে তো কথা ফুটেছে, কথার কি তেজ দেখাচ্ছস? পাশের ছেলেটি বলল, তাই তো দেখছি। আমাদের কি সমস্যা তাই না? ওই গাড়িটা নিয়ে আয় তো, ওদের সাথে নিয়ে দেখিয়ে দেই আমাদের সমস্যা কোথায়। ছেলে দুইটা আমাদের দিকে এগিয়ে আসছিল। এতক্ষণ তেমন কিছু মনে হয়নি, তবে এখন খুব ভয় লাগছে। এই ছেলেগুলো শুধু বখাটে নয়, খুবই খারাপরা। এদের চাহনি দেখে বুঝতে পারছি। মনিকা ভয়ে আমার হাত চেপে ফিসফিসি বলল, সব দোষ তোর, বারবার বললাম রিক্সা নিতে, তুই না করলি। এখন কি করে বাঁচবো আমরা? হাত পা যে ঠান্ডা হয়ে আসছে। মনিরে, আমি কি জানতাম এমন একটা ঝামেলায় পড়বো? ভয় তো আমারও হচ্ছে, তবে ভয় পেলে চলবে না। আমি সাহস করে বলে উঠলাম, খুন আমাদের যেতে দিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ছেলেটা বাঁকা হেসে বলল, খুব খারাপ নয় বেবি, বলো খুব ভালো হবে। বাকি যে দুজন ছিল ওরা এসে বলল, ভাই গাড়ি রেডি আছে। কথাটা শুনে ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার। যতই সাহস দেখাই না কেন, এদের সাথে তো পেরে উঠবো না। এদিকে হালকা বৃষ্টি পড়ছে, রাস্তায়ও তেমন কেউ নেই। আমি মনিকার হাত চেপে ধরে দু এক পা করে পিছনে যেতে লাগলাম। ছেলেগুলো খারাপ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎই একটা গাড়ি এসে আমাদের পাশে দাঁড়ালো। সেদিকে তাকাতেই আমার মুখ হাসি ফুটে উঠলো। আদ্দু ভাইয়া এসেছে। ভাই আমাদের সামনে এসে দাঁড়িয়ে ছেলেগুলোর দিকে তাকিয়ে রাগী গলায় বলল, ওদের পথ আটকাচ্ছিস কেন তোরা? ওপেন রোডে ইভটিজিং করছিস, এর পরিণাম কি হবে জানিস? পুলিশ ডাকবো। ছেলেগুলো কিছুটা ঘাবড়ে গেল। আদ্দু ভাইয়ের দিকে তাকিয়ে একজন নরম সুরে বলল, সরি ভাই, আর কখনো এরকম কাজ করব না, আমাদের মাফ করে দেন। আদ্দু ভাইয়া এবার ঘুরে আমাদের দিকে তাকালো। ওনার চোখের দিকে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। ভয়ে গলা শুকিয়ে আছে। ভাইয়ের চোখ দুটো অসম্ভব লাল হয়েছে। উনি দাঁতে দাঁত চেপে বলল, মনিকা, তোমরা গাড়িতে গিয়ে বসো। আদ্দু ভাই আমাকে না বলে মনিকাকে বলল। মনে মনে বললাম, আরও তোর গালে যে আজ আরও একটা চর পড়বে। আমি আর মনিকা চুপচাপ এসে গাড়িতে বসে পড়লাম। বাইরে তাকিয়ে দেখলাম আদ্র ভাইয়া খুব রেগে ওদের সাথে কথা বলছে। বৃষ্টিতে কিছুটা ভিজে গিয়েছে, ওড়না দিয়ে হাত মুখ মুছতে লাগলাম। মনিকা বলে উঠলো, আরও আজ আদ্র ভাইয়া না এলে কি হতো বলতো? ভাগ্যিস ভাইয়া ঠিক সময় এসেছে। কী আর হতো, ওই মানুষরূপী পশুদের হাতে বলি হতে হতো আমাদের। আরও তখন তো ভয়ে তুইও কাঁপছিলি, আর এখন এত স্বাভাবিক কী করে? তবে যাই বলিস, আদ্র ভাইয়ার চোখে যে রাগ দেখলাম আজ, তোর কী হবে সেটাই ভাবছি আমি। আমার মনে আবার ভয় ঢুকে গেল। এমনিতে আদ্র ভাইয়া আমার উপর রেগে আছে, আজ আরও রেগে গেলে কী যে হবে আল্লাহ জানে। আদ্র ভাই এসে গাড়িতে সামনে ড্রাইভারের পাশে বসে পড়লো। আমাদের দিকে একবারও তাকালো না। আমাদের বাড়ির আগেই মনিকাদের বাড়ি পড়ে ওকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম। আদ্র ভাইয়া এর মাঝে একটা কথা বলেনি আমার সাথে, এমনকি তাকায়ও নি। আচ্ছা, এর হলোটা কি? আমাকে তো বকলো না, নাকি কাল আমি ওনাকে নিয়ে কাকিমাকে বলেছি, আজ উনি আমাকে নিয়ে মাকে বলবে? হায় আল্লাহ, মা তো আস্ত রাখবেন আমাকে। কলেজ ছুটির পর একটুও দেরি না করে যেন বাড়িতে ফিরি, এই বাণীটা প্রতিদিন আমার মা আর কানে ঢুকিয়ে দেয়।
আজ তো দেরি হয়েছে, তার উপর ভাইয়া যদি কিছু বলে আমার 12টা বাজবে। বাড়িতে এসে আদ্র ভাইয়া সোজা নিজের রুমে চলে গেল। আমিও নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রাতে সবাই একসাথে খেতে বসেছি, ভয় ছিল কেউ কিছু বলবে ভেবে, কিন্তু না, কেউ কিছুই বললো না। তার মানে ভাইয়া কাউকে কিছু বলেনি। আর ভাইয়ের সাথে বাড়িতে এসেছি তাই হয়তো দেরি হয়েছে বলে মা ও কিছু বলেনি। সবাই খাচ্ছি কিন্তু আদ্র ভাইয়াকে দেখছি না। যাক বাবা, ভালো হয়েছে, নিশ্চিন্তে খেতে তো পারবো। খাওয়া শেষ করে উঠে চলে আসতে নিলে মা ডাকলো, আরিশা শোন। হ্যাঁ মা বলো। মা খাবারের একটা প্লেট আমার হাতে দিয়ে বলল, এই খাবারটা আদ্র ঘরে দিয়ে আয়, ওর নাকি মাথা ব্যথা করছে, তাই খাবারটা ঘরে পাঠিয়ে দিতে বলেছে। আমার তো আবারও কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ওই বদরাগী লোকটার সামনে আমাকে কেন পাঠাতে চায় এরা? মা আমি কেন যাব, তুমি যাও না, দিয়ে এসো, একটা চর দেবো। গেলে কি হবে শুনি, যা গিয়ে দিয়ে। আর শোন, বলবি মাথা ব্যথার ওষুধ খেতে। কি আর করা, খাবারটা নিয়ে দরজায় এসে দাঁড়িয়ে দোয়া পড়ে বুকে ফু দিয়ে নক করলাম। ভিতর থেকে বলে উঠলো, দরজা খোলা আছে। আমি আস্তে আস্তে রুমে ঢুকে দেখলাম আদ্র ভাইয়ের কপালে হাত দিয়ে চোখ বুজে শুয়ে আছে। আমি খাবারটা বেড সাইডে টেবিলে রেখে বললাম, ভাইয়া তোমার খাবার রেখে গেলাম, খেয়ে নিও। কথাটা বলে চলে আসতে নিলে আদ্র ভাইয়া ডাকলে, আরও দাঁড়া। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু আমার ভেতর থেকে বলছে, আরও দাঁড়াস না, বের হ জলদি এই রুম থেকে। আমার গলাটা শুকিয়ে আসছে। ভয়ে ভয়ে ফিরে তাকিয়ে বললাম, ভাইয়া কিছু বলবে? ভাইয়া উঠে বসে আমার দিকে তাকিয়ে বলল, তোকে সেদিন কলেজ থেকে কি বলেছিলাম? কি বলেছিলে? মনে নেই কি বলেছিলাম? ঠিক আছে, আমি মনে করে দিই। সেদিন তোকে বলেছিলাম কখনো লিমিট ক্রস করবি না, তাহলে আজ কলেজ ছুটির পর বাড়িতে না এসে রাস্তায় হাঁটছিলি কেন? আমি আমতা আমতা করে বললাম, আসলে ভাইয়া আজ আবহাওয়াটা ভালো লাগছিল তাই আর কি। ও আচ্ছা, আবহাওয়া উপভোগ করছিলেন আপনি? আমি আর একটু পরে গেলে তো ওই হারামিগুলো তোদেরকে নিয়ে স্পেশাল টাইম উপভোগ করতো, তখন খুব ভালো লাগতো তাই না? উনি রেগে কথাগুলো বলছিলেন। আমি মাথা নিচু করে বললাম, আর এমন ভুল হবে না, কাল থেকে বাড়ির গাড়িটা নিয়ে কলেজে যাবো, আসবো। আদ্র ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে নরম স্বরে বলল, ঠিক আছে, মনে যেন থাকে, যা এখন। আমি যেন একটু সাহস পেলাম, মাথা তুলে বললাম, কালকের ওই ব্যাপারটা নিয়ে আমার উপর এখনও রেগে আছো? আমি কারো উপর রেগে নেই। ও ঠিক আছে, তুমি খেয়ে নাও। আর মা বললো তোমার নাকি মাথা ব্যথা করছে, ওষুধ খেয়ে নিতে বলছে। আমার মাথাটা সত্যি খুব ব্যথা করছে, মাথাটা টিপে দিবি? আদ্র ভাইয়ের হঠাৎ এমন কথাতে অবাক হয়ে তাকালাম ওনার দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? অসম্ভব কিছু বলেছি নাকি? না ঠিক তা নয়, বলছিলাম কি ভাইয়া, খাবার খেয়ে ওষুধ খেলে ব্যথাটা কমে যেত। আমার এখন খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তুই যা, কিছু করতে হবে না। আদ্র ভাইয়া কথাটা বলে আবারও শুয়ে চোখ বন্ধ করলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। চুপচাপ একটু দাঁড়িয়ে থেকে এগিয়ে গিয়ে ওনার মাথার পাশে বসে হাতটা ওনার কপালে রাখলাম। হাতের ছোঁয়া পেয়ে আদ্র ভাইয়ের চোখ মেরে তাকালো, কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবার চোখ বন্ধ করে নিল। হয়তো সত্যি খুব বেশি খারাপ লাগছে। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন।